রাজ্য সরকারের ঘোষিত অন্নপূর্ণা যোজনা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন এই প্রকল্পের আবেদনপত্র। 12 পাতার দীর্ঘ ওই ফর্মে আবেদনকারী এবং তার পরিবারের সদস্যদের একাধিক ব্যক্তিগত ও আর্থিক তথ্য চাওয়া হয়েছে। সরকার জানিয়েছে সমস্ত তথ্য এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেই মিলবে প্রকল্পের সুবিধা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে ফর্ম ডাউনলোড ও জমা দেওয়া যাবে। পাশাপাশি অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা নিজে থেকে ফর্ম পূরণ করতে পারবেন না তাদের সাহায্যের জন্য সরকারি আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করবেন। প্রয়োজনে স্থানীয় বিধায়কদেরও এই কাজে দায়িত্ব নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। ফর্মে কি কি তথ্য চাওয়া হয়েছে তা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে। আবেদনকারীর পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, ঠিকানা, আধার নম্বর এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এরপর পরিবারের অন্য সদস্যদের নাম, বয়স, সম্পর্ক এবং পরিচয় সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে। পরিবারের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত থাকা আবশ্যক। এই নিয়ে আমি কথা বলেছিলাম আমার কলিগের সঙ্গে। কি রিপোর্ট দেওয়া হচ্ছে দেখব। আমি একটু বোঝার চেষ্টা করছি, কারণ আমি নিজেও এটা বুঝতে পারছি না, তাই আজ তাক বাংলা দর্শকদের জন্য আমিও বোঝার চেষ্টা করছি। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এখানে যে হ্যাঁটা লেখা রয়েছে, আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে দেখবো এই পরিবারের সদস্য সংখ্যা 1-এর পাশে একবার লেখা, 2-এর পাশে লেখা এবং পরের পেজে যদি যাই 3 তার পাশেও লেখা, 4-এর পাশেও লেখা, 5-এর পাশেও লেখা। এই হ্যাঁগুলো কিসের জন্য? এটাতে কখন টিক মারতে হবে বা কখন মারতে হবে না? এই যে তুমি দেখো যে পরিবারের সদস্য নাম্বার 1 তার ডিটেলস দিলে এবং পরিবারের সদস্য 2 তার ডিটেলে প্রত্যেকটার ক্ষেত্রে হ্যাঁ করা হচ্ছে, কিন্তু যিনি গ্রাহক তার সঙ্গে লিঙ্ক করা হচ্ছে। কিন্তু এই যে পরিবারের ডিটেলসটা তুমি দিচ্ছে যেটা এবং যেটা তুমি ফিল আপ করছো সেটা তো ওরা 3বার ক্রস চেক করছে যে সেটা ঠিকঠাক দিয়েছে। 3বার না, আমি দেখছি প্রত্যেকটা প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে। ধরো আমার বাড়িতে 2 জন রয়েছেন, মানে মহিলা 2 জন রয়েছেন, আমি বা আমার বোন বা আমার মা, আমি রয়েছি, দুজনেই আমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছি। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একই উপায় ফিল আপ করতে হবে। একই ফিল আপ করতে হবে। দেখো, যখন তোমার ফর্ম ফিল আপটা হবে তখন তোমার বাবা যেরকম থাকবে, তোমার দাদু থাকবে, সেরকম ভাবেই পরিবারের যারা প্রধানরা সেরকম ভাবে থাকছে। আবার যখন যদি আমি বলি কাকিমার যে ফর্মটা থাকবে, সেক্ষেত্রে কাকিমার সঙ্গে তার যে পরিবারের যারা প্রধান থাকবে, আবার তোমার যে ডেটা মানে পরিবারের তুমি একমাত্র সদস্য, তো এই একেবারে মানে প্রত্যেকটা পরিবারে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই ফর্মটা ফিল আপ করতে বসি, তাহলে এখানে আমাকে দাদুর নাম লিখতে হচ্ছে, একেবারে তাই, এখানে আমার ঠাম্মার নাম লিখতে হচ্ছে, মানে পরিবারে যতজন সদস্য আছে, মানে এই সদস্য 3, মানে আমার বাবার নামও লিখতে হবে আবার রিপিটেডলি, নাকি এখানে বাদ দেব? কারণ ওখানে তো আমি একবার হয়তো লিখে দিয়েছি পরিবারের প্রধান। পরিবারের যতজন সদস্য আছে তাদের প্রত্যেকের নাম কিন্তু লিপিবদ্ধ করতে হবে। সেটা এখনো পর্যন্ত যা অর্ডার কপি আমরা দেখেছি, সেক্ষেত্রে বাড়ির সমস্ত সদস্যের জীবনপঞ্জি মানে ডেটা, বায়োডেটা, সেটা তারা কিন্তু এখানে একটা লিঙ্কেজ করছে। এবং এই যে এসআইআর সংক্রান্ত তুমি একটা বিষয় দেখেছো যে পরিবারের সদস্যদের সঙ্গে একটা মানে সম্পর্কের একটা লিঙ্কেজ করা হয়েছিল, সেটাও এখানে দেখে নেওয়া হচ্ছে যে আদেও তোমাদের পরিবারের সদস্যদের তাদের ভোটার তালিকা নাম ছিল কিনা, বা তারা কি, আচ্ছা মানে খানিকটা কি রিচেকের ব্যাপার? একেবারেই তাই। বেশ, এবার একটুখানি আরেকটু নজর রাখি। এখানে 5 জন সদস্যের কথা বলা হয়েছে, তারপরে 10 নম্বর পয়েন্টার দিকে একটু নজর রাখবো। এখানে কি বলা হচ্ছে? পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। মানে এখানে দাঁড়িয়ে সুজা আমি এখানেও একটা বিষয় তোমার কাছে একটু বোঝবার চেষ্টা করব। বলা হচ্ছে পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, যিনি প্রধান তারটা মনে হয় এটা প্রথমে দেওয়া হচ্ছে, HOF যেহেতু লেখা রয়েছে, তারপরে সদস্য নাম্বার 1, 2 মানে যে 5 জনের সদস্যের কথা বলা হয়েছে তাদের ডিটেলসটা দেওয়া হবে। এখানে দাঁড়িয়ে ধরো আমি ফর্মটা ফিল আপ করছি, আমি অন্নপূর্ণা ভান্ডারটা চাইছি, সেখানে দাঁড়িয়ে আমার পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট কেন আমি দেব? কারণ আমার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে সেখানেই তো টাকাটা আসবে, বাকিদের অ্যাকাউন্ট ডিটেলস কেন দেওয়া হবে?
না, তুমি যেটা প্রশ্নটা করেছো একেবারে তাই। এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং দেখো এই যে 12 পাতার ফর্ম, যে যদিও সরকারের তরফ থেকে একেবারে স্পষ্ট বলা হচ্ছে, অত্যন্ত সরলীকৃত, সহজ, আপনাদের চিন্তার কিছু নেই। কিন্তু তারা যথেষ্ট বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমরাও দেখতে গিয়ে দেখছি কোনটা কি কারণে বুঝতে দেখো পারছি এই না। পার্টটা যেটা ইতিমধ্যেই সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যারা ছোট বাচ্চা, মানে যারা 18 বছরের নিচে, তাদের ছাড়া পরিবারের সকল সদস্য যারা আছে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টটা দিতে বলছে। এবং দেখো এইটার সঙ্গে এই অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু কোনো সম্পর্ক নেই, মানে একজন একেবারে তাই নগদ অর্থ স্থানান্তরের জন্য, মানে ওই 3000 টাকাটা ঢুকবে, কিন্তু 3000 টাকাটা তো যিনি চাইছেন সেই প্রাপকের অ্যাকাউন্টে ঢুকবে, বাকি এবার আমি বলি, এইটা যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই মানে যেটা জানানো হচ্ছে যে বাকি পরিবারের সদস্যরা তারা যদি কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে, তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি দেয়া থাকে তাহলে সেটা সহজেই নাকি আইডেন্টিফাই করা যাবে। এবং এইটা কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে। এখানে একটা ছোট্ট বিষয় তোমার কাছে জানতে চাইবো, যুব সাথী প্রকল্প বলা হয়েছে চালু থাকবে, এখনো পর্যন্ত আমরা তেমনটাই জানি, যদিও সেটা নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি। সেক্ষেত্রে আমার ভাই যুব সাথী প্রকল্পের জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে কি সে সেটা পাবে না? অবশ্যই সে সেটা পাবে, কিন্তু এই যে তুমি যে প্রশ্নটা করলে যে আমার ভাই যুবসাথী পেতেন, এই যে পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে এটা এই তোমার এই ফর্ম থেকেই এটা সরকার ডিটেক্ট করবে যে এই পরিবারের মধ্যে এতজন ব্যক্তি সরকারি প্রকল্পে সুবিধা পায়, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে যখনই গভর্নমেন্টের সার্ভারে সেই অ্যাকাউন্ট পুট করবে, তখন এই মানে বর্তমান সরকারের বা তৎকালীন সরকারের আমলে কি কি সুবিধা পায় সেটা সহজেই তারা দেখতে পারে। বেশ, আমি একটু পরেরটার দিকে একটুখানি যাই, পরের পেজটা 3 নম্বর পেজের দিকে একটুখানি যাই। সেখানে বলা হচ্ছে এপিক, সেখানে HOF মানে পরিবারের যিনি প্রধান তার কথা বলা হচ্ছে, এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য মানে বাড়ির প্রত্যেকের কথা বলা হচ্ছে, ভোটার তালিকার অংশ নম্বর সহ। মানে আমরা SIR এর সময় যারা ফর্ম ফিল আপ করেছি তারা কিন্তু প্রত্যেকেই জানি যে এই সময় এই এপিক নম্বরটা ভোটার কার্ডে থাকে, সেই এপিক নম্বরটাও কিন্তু ফিল আপ করতে বলা হচ্ছে। এখানে এপিক নম্বর দেওয়া হচ্ছে, বিধানসভা ক্ষেত্র এবং অংশের নাম্বার দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা সদস্যের 5 জন সদস্যের ডিটেলস এখানে ভরবার জন্য দেওয়া হয়েছে। সেই প্রত্যেকটা সদস্যের কিন্তু এপিক নম্বর এবং কোন বিধানসভা ক্ষেত্রে পড়ছেন সেই নম্বরটাও কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। তারপরের বিষয়টা হচ্ছে লেখা রয়েছে বিভাগ, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, এই বিষয়টাও কিন্তু রয়েছে। মানে যাদের কাছে SC বা ST বা OBC কার্ড রয়েছে তাদেরকেও কিন্তু ফিল আপ করতে বলা হয়েছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।